প্রেমের কোনো বয়স নাই, প্রেমের কোনো নিয়ম নাই, প্রেম কোনো বাধাই মানে না। বলছিলাম রোমিও অ্যান্ড জুলিয়েটের কথা। যারা গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা নতুন, আমি রুমানা আফরোজ, আমি গল্প শোনাবো আপনাদের। হ্যাঁ, যারা গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি দেশ বিদেশি নানা রাইটারের গল্প নিয়ে আপনাদের সামনে আসবো। তো যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই মাস্ট হ্যাভ এই চ্যানেলটা। তো গল্পটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন তারা আর একবার শুনে নেবেন, আর যারা জানেন না, যারা ফার্স্ট টাইম শুনছেন তারা অবশ্যই অনেক বেশি আনন্দ পাবেন বলেই আমার ধারণা। তো আমি গল্পে ফিরে যাচ্ছি। উইলিয়াম শেক্সপিয়ার, যিনি একজন ওয়ার্ল্ড ফেমাস রাইটার, উনি অনেক কিছুই লিখেছেন। সাহিত্যের এমন কোনো শাখা নাই যেখানে ওনার বিচরণ নাই। তো এখানে উনি এই প্লেটা লেখার পর সর্বপ্রথম এটা পারফর্ম করা হয় 1597 সালে। এর আগে 1594 থেকে 1596 সালের মধ্যে উনি এই লেখাটা কমপ্লিট করেন। তো এ যাবৎকালে এই প্লেটা হ্যামলেট আর রোমিও অ্যান্ড জুলিয়েট, এই দুইটা প্লে সবচেয়ে বেশি পারফর্ম হয়েছে। শেক্সপিয়ারের যতগুলো প্লে পারফর্ম হয়েছে এ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড এই দুইটা প্লে আছে প্রথম দিকে। আচ্ছা, রোমিও অ্যান্ড জুলিয়েট প্লেটা কেন বিখ্যাত? এটা কি তাদের প্রেমের কারণে বিখ্যাত? না, তাদের প্রেমের কারণে বিখ্যাত না। এই প্লেটা বিখ্যাত হচ্ছে তাদের করুণ পরিণতির জন্য। করুণ পরিণতির পিছনে দায়ীটা আসলে কে? আমি বলবো কে না, দায়ীটা আসলে কি? দায়ী হচ্ছে তাদের অনিয়ন্ত্রিত আবেগ। যখন হরমোনের একটা খেলা চলে শরীরে, অর্থাৎ টিনেজার টাইম। এই টিনেজার টাইমের দুটো বাচ্চা, আমি তো বাচ্চাই বলবো, কারণ একজনের বয়স ছিল 13 আর আরেকজনের বয়স ছিল 15। রোমিওর বয়সটা অনুমান করা হয় যে 15 থেকে 17-র মধ্যে ছিল, আর জুলিয়েটের বয়স ছিল 13, তার তখনও 14 হয় নাই, 2 সপ্তাহ বাকি ছিল 14 হতে। সো অবশ্যই দুজনেই একেবারে কিশোর বয়সে এবং প্রচণ্ড আবেগের বাড়াবাড়ির মধ্যে তাদের সময়টা পার হচ্ছিল। তো এমন একটা সময়ে তাদের ভেতরে দেখা হয়। আর এই দুজন মানুষ হচ্ছে ইটালির দুইটা বিখ্যাত পরিবার, যারা সবসময়ই ঝগড়া এবং কলহে লিপ্ত থাকে। তাদের মধ্যে পলিটিক্যাল স্ট্রাগলটা খুব বেশি। এই দুটো পরিবার হচ্ছে ক্যাপুলেট পরিবার, আর একটা হলো মন্টেগু পরিবার। জুলিয়েট ক্যাপুলেট পরিবার থেকে বিলং করে, অপরদিকে রোমিও মন্টেগু পরিবার থেকে বিলং করে। এখন প্রথম যখন দেখা হয় রোমিও জুলিয়েটের মধ্যে, সেই সময়টাও ছিল রোমিওর জন্য ভীষণ খারাপ। সে যে কিশোর বয়সে যেগুলো হয় আর কি, সে অন্য একটা মেয়ের কাছ থেকে রেসপন্স না পেয়ে ভীষণ মন খারাপ করেছিল। তো তখন তার বন্ধুরা বলে, চল আমরা ছদ্মবেশ নিয়ে ঘুরে আসি তো ওদের ওই শত্রুর বাড়ি থেকেই, যেখানে পার্টি চলছিল। তো যেহেতু সে ছদ্মবেশে গিয়েছে, তো তাকে তো চিনতে পারার কথা না জুলিয়েটের, কিন্তু সে চিনতে পারে জুলিয়েটকে, এবং জুলিয়েটকে তার প্রথম দেখাতেই ভালো লেগেছে। তার ভালো লাগাটা তো বেশি তীব্র ছিল যে তার একেবারে প্রথম দেখাতেই সে প্রেমে পড়ে যায়। তখন সে জুলিয়েটের কাছে আসার চেষ্টা করে, এবং পরবর্তীতে দেখা যায় যে ওই পার্টির ভেতরে এসে অনেকটা কাছে চলে আসে, এবং পুরো যেই তাদের প্রেমে পড়ার যে সিনগুলো ছিল বা দিনগুলো ছিল, এটা না একদমই খুব অল্প কিছু দিনের মধ্যেই তারা একটা করুণ পরিণতিতে চলে আসে। এবং এটা একটা অ্যানালাইসিসে দেখা যায় মোটামুটি 3 থেকে 4 দিনের ভেতরেই তারা তাদের করুণ পরিণতিতে চলে আসে। তো যাই হোক, গল্পে ফিরে আসছি আবার। তাদের শত্রুটা কোন পর্যায়ের ছিল সেটা বোঝাতে আমাদেরকে রাইটার একটা দৃশ্যের কথা পরিচয় করিয়ে দেয়। সেটা হচ্ছে এমন যে দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ এতটাই বেশি ছিল যে তাদের পরিবারের দাসদাসীদের মধ্যেও যখন দেখা হতো রাস্তায়, তারা একে অপরের সাথে কথা বলতো না। তো বোঝেন অবস্থা, যেটা হচ্ছে মানে পরিবারের লোকরা তো বলেই না, দাসদাসীরাও বলে না। অর্থাৎ সংক্রামক শত্রুতা এত বেশি সংক্রামক হয়ে গেছে তাদের মধ্যে, অর্থাৎ তাদের যেই সম্পর্কের দূষিত বায়ু সেটা সবখানে ছড়িয়ে গেছে। আচ্ছা, আমি আবারও গল্পে আসছি। এই গল্পের আরেকটা ভাইটাল রোল যে জিনিসটা প্লে করে সেটা হচ্ছে জুলিয়েটের বেলকনি। কেন এটা ফেমাস? এটা ফেমাস কারণ রোমিও জুলিয়েটের সাথে এখানে এসে দেখা করতো। প্রতিদিন রাতেই সে এখানে এসে জুলিয়েটের সাথে দেখা করে যেত। তারা অনেকটা সময় গল্প টল্প করতো, তাদের প্রেম বিনিময় করতো, যেটা আমরা এখন বুঝি যে প্রেম কীরকম হয়। তো এভাবেই তাদের চলছিল প্রেম পর্ব, তারা বেশ ভালো ছিল। এখানে কিছু ডায়লগ আছে, যেমন জুলিয়েট একটা সময় দেখা যায় নিজে নিজে বলে যে, হোয়াই রোমিও হোয়াই, তুমি কেন, মানে তুমি একজন শত্রু আমার, তুমি তোমার সাথে কেন আমার সংযোগটা হলো, কেন তুমি। আর একটা ডায়লগ আছে রোমিওর, যেখানে রোমিও বলে যে
আমার তো মনে হয় আমার আশপাশে যত অস্ত্র আছে সবচেয়ে বড় বিপদ আমার তোমার চোখেই আছে। তো যাই হোক, হাউ সুইট দে আর। তো এটা প্রেম পর্বে চলতে পারে, আমরা এগুলো কথার সাথে পরিচিত, আমরা খুব বেশি অবাক হচ্ছি না। তো এভাবেই চলছিল তাদের দিনকাল। ঝামেলাটা বাঁধে যখন রোমিওর সাথে রাস্তায় দেখা হয় টাইবাল্টের। টাইবাল্ট হচ্ছে জুলিয়েটের কাজিন, অর্থাৎ ক্যাপুলেট পরিবারের ছেলে, যার সাথে রোমিওর দেখা হয় এবং তাদের মধ্যে ঝগড়া লেগে যায় কোনো একটা ইস্যু নিয়ে, এবং সেই মারামারিতে টাইবাল্ট প্রাণ হারায়, যেটা প্রকট আকারে ক্যাপুলেট পরিবারের উপরে একদম কালো ছায়া হয়ে নেমে আসে। আরেকটা এখানে তথ্য আছে, আবেগের বাড়াবাড়ির যেই অবস্থা বলছিলাম সেটারই আরেকটা বহিঃপ্রকাশ ছিল। ঠিক যেদিন পরিচয় হয় রোমিও আর জুলিয়েটের, ঠিক পরের দিন তারা বিয়েও করে নেয় গোপনে, যেটা মানে আমি বলবো অতিরিক্ত বাড়াবাড়ি। যাই হোক, তাদের ভালো লেগেছে, তারা করে ফেলেছে। অতঃপর ট্রাইবাল্টের কারণেই শত্রুতা আবারও শুরু হলো এবং রোমিওকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো, যেহেতু তার দ্বারা এই ক্ষতিটা হয়েছে তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো। অপরদিকে জুলিয়েট যে কাউকে তাদের গোপন বিয়ের কথা বলতেও পারছে না। তো তখন রোমিও আর জুলিয়েট একটা কাজ করে, সেটা হলো তারা একটা সাধুর কাছে যায়। সাধুর কাছে যেয়ে তারা বলে যে আমরা এখন কি করবো, একটা সলিউশন তারা চায়। তখন সাধু তাদেরকে একটা উপায় দেয়। উপায়টা এমন যে জুলিয়েটকে একটা মেডিসিন দেওয়া হয় যেটা 48 ঘন্টার জন্য তাকে ফেইন্ট রাখবে, এবং এতটাই ফেইন্ট যে মনে হবে যে সে আর নেই। তো জুলিয়েট ঠিক সেই কাজটাই করে, তার বিয়ে ঠিক করে তার বাবা। রোমিও নির্বাসনের সাথে সাথেই তার বিয়েটাও ঠিক করে অন্য একজন রাজকুমারের সাথে, যার নাম ছিল প্যারিস। তো প্যারিসের হাত থেকে বাঁচার জন্য সে এই কাজটা করে। তো 48 ঘন্টার জন্য সে ফেইন্ট হয়ে যায়, কিন্তু এখানে কিছুটা ভুল বুঝাবুঝি ক্রিয়েট হয়, যে কারণে যখন তাকে সমাধিস্থ করে রেখে আসা হয় তখন সেখানে যখন রোমিও আসে এবং দেখে যে জুলিয়েট ফেইন্ট অবস্থায় আছে, সে বুঝতে পারে না যে এটা ওষুধের প্রভাবে। সে মনে করে যে জুলিয়েট প্রাণ হারিয়েছে, সো আমার আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। এই চিন্তাই তাকে প্রলুব্ধ করে নিজেকে শেষ করে দেওয়ার পক্ষে। তার কাছে ছোট একটা থাকে যেটা দিয়ে সে নিজের লাইফটা নিয়ে নেয়। এবং যখন জুলিয়েটও কাছাকাছি সময়ে দেখা যায় তার সেন্সটা সে ফিরে পায়, যখন সে সেন্স ফিরে পায় তখন সে উঠে দেখে যে রোমিও নিষ্প্রাণ অবস্থা তার পাশেই পড়ে আছে। তখন সে ওই রোমিওর যে অস্ত্রটা থাকে সেটা উঠিয়ে নেয় এবং সে অস্ত্রটাকে সে বলতে থাকে যে এটাই তোমার খাপ বলে সে সেটা নিজের শরীরে ঢুকিয়ে দেয়। তো এভাবেই দুটো নিষ্প্রাণ বডি পড়ে থাকে। তো এখানে সবচেয়ে বেশি আমার কাছে মানে আজব লেগেছে যে এত কি তাড়াহুড়া ভাই, তাদের তো সামনে অনেক অনেক দিন ছিল, অনেক সুন্দর কিছু সময় তারা পেতে পারতো, এত তাড়াহুড়া কিসের? যাই হোক, পুরো গল্পটাই আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ট্র্যাজিক এন্ড। মানে হয়তো দেখে ভালো লাগছে বা নাটকে ভালো লাগছে বা পড়ে ভালো লাগছে, বাট বিলিভ মি আমি এই ধরনের কিছু সামনাসামনি দেখার জন্য প্রস্তুত না। মানে খুবই মানে এন্ডিং তো জাস্ট একটা কি বলবো কষ্টদায়ক, যে কারণে এটাকে বলা হচ্ছে ট্র্যাজিক প্লে। এটা অবশ্যই একটা প্লে, যেহেতু একটা প্লে সেজন্য বেশি কিছু বলার নাই, যেভাবে রাইটারের ভালো লেগেছেন উনি সেভাবেই লিখেছেন। তো অবশ্যই এটা একটা ফেমাস ট্র্যাজিক প্লে। তবে অনেকেই বলছেন যে এটা শেক্সপিয়ার আসলে নিজের লাইফ থেকে ইন্সপায়ার হয়ে লিখেছেন, যদিও রোমিও আর জুলিয়েটের কিন্তু কোনো সত্য এভিডেন্স আছে এরকম পাওয়া যায় নাই, এরকম ক্যারেক্টারগুলো পুরোটাই রাইটারের কল্পনাপ্রসূত। তো যাই হোক, গল্পটা এতটুকুই ছিল, যেহেতু আমাদের নায়ক নায়িকা দুজনেই এখন আর নাই। তবে এই গল্পের একটাই ভালো দিক আছে, যেটা হচ্ছে এই দুজনের ডিপার্চারের পর ক্যাপুলেট এবং মন্টেগু পরিবারের মধ্যে যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলে এসছে সেটা কিন্তু শেষ হয়ে যায় এবং তারা কিন্তু এরপর মিলেমিশে থাকতে শুরু করে। ব্যাপারটা হচ্ছে অনেক বেশি দাম দিয়ে তাদের এই ভালো থাকাটা কিনতে হলো। তো যাই হোক, আজকের মতো বিদায়, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।